প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি হাওয়া মল্লিক, সহকারী শিক্ষক, বাংলা পালংতুলা সার গুরুদাস সরকারি উচ্চ বিদ্যালয়। আমি আজ সপ্তম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্রের বিষয়বস্তু নত্য বিধান সম্পর্কে বিগত ক্লাসে আলোচনা করেছিলাম। আজ আমরা সত্য বিধানের নিয়মগুলো আলোচনা করব। আশা করি তোমরা মনোযোগ দিয়ে শুনবে। সত্য বিধান কি? সত্য বিধান হচ্ছে যে রীতি অনুসারে বাংলা ভাষায় ব্যবহৃত তৎসম শব্দের বানানে দন্ত স-এর পরিবর্তে মূর্ধন্য স ব্যবহৃত হয় তাকে সত্য বিধান বলে। তাহলে নত্য বিধান তোমরা জেনেছিলা, দন্ত ন-এর স্থলে যখন মূর্ধন্য ন বসে তার নাম হচ্ছে নত্য বিধান। আর সত্য বিধানটা কি? যখন দন্ত স-এর পরিবর্তে মূর্ধন্য স বসে তার নাম হচ্ছে সত্য বিধান। তাহলে এইটুক কিন্তু তোমরা বুঝতে পেরেছো, এই নত্য বিধান এবং সত্য বিধান শুধুমাত্র তৎসম শব্দের বানানের জন্য প্রযোজ্য। এখন তাহলে আমরা একটু দেখি সত্য বিধানের নিয়মগুলো কি কি। প্রথম নম্বরটা হচ্ছে, প্রথম নিয়মটা কি? রি বা রি কারের পরে দন্ত স-এর পরিবর্তে মূর্ধন্য স ব্যবহৃত হয়। তাহলে কি বুঝলা? রি অথবা রি কারের পরে যদি কোনো স বসে, অবশ্যই সেটা দন্ত স না হয়ে কোন স হবে? মূর্ধন্য স বসবে। যেমন উদাহরণ দেখো, ঋষি, তাহলে রি এর পরে মূর্ধন্য স বসছে কৃষক। এই যে রি, এই রি এর পরে মূর্ধন্য স বসছে। তৃষ্ণা, এই যে ত এর সাথে কি আছে? রিকার, এর পরে মূর্ধন্য স বসছে। তাহলে আমরা প্রথম নিয়মটা কি পেলাম? রি এর অথবা রিকারের পরে কি বসবে? মূর্ধন্য স বসবে। দ্বিতীয় নিয়ম, র বা রেফ এর পরে মূর্ধন্য স হয়। র অথবা রেফ এর পরে, কারণ র এরই কিন্তু সংক্ষিপ্ত রূপ হচ্ছে কি? রেফ। কাজেই যদি দেখো র আছে অথবা রেফ আছে, এর পরে কোন স হবে? মূর্ধন্য স হবে। যেমন আকর্ষণ, তোমরা কিন্তু, আমি কিন্তু আগেই বলে নিছি যে র এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে রেফ। তাহলে মূর্ধন্য স এর উপরে কি আছে? রেফ। এই রেফ, যে বর্ণের উপর রেফ থাকে সব সময় মনে রাখতে হবে তোমাদেরকে, তার আগে র এর উচ্চারণ হবে। কাজে তাহলে আমরা মূর্ধন্য স এর আগে র পেয়ে গেলাম, কাজে তাহলে আমার এটা কোন স হবে? মূর্ধন্য স হবে। তাহলে উদাহরণগুলো খেয়াল করো, আকর্ষণ, মুমূর্ষু, ঈর্ষা, প্রত্যেকটাই আমাদের দেখা গেছে রেফ মানে র এর সংক্ষিপ্ত রূপ। কাজে এরপরে আমাদের কি বসছে? মূর্ধন্য স বসেছে। তৃতীয় যে নিয়মটা দেখো, ট এবং ঠ, ট এবং ঠ এর পূর্বে যুক্ত ব্যঞ্জনে দন্ত স এর পরিবর্তে মূর্ধন্য স ব্যবহৃত হয়। অর্থাৎ যদি ট এবং ঠ এই দুইটা বর্ণের সাথে যদি কোনো স যুক্ত হয়, প্রিয় শিক্ষার্থীবৃন্দ একটু মনোযোগ দিয়ে শোনো, ট এবং ঠ এর সাথে যদি কোনো স যুক্ত হয়, অবশ্যই সেটা কোন স হবে? মূর্ধন্য স হবে। কোন শব্দের বানানের জন্য হবে? তৎসম শব্দের বানানের জন্য হবে। যেমন কৃষ্টি, কষ্ট, ওষ্ঠ, আমরা আবার কি বলতে পারি? দৃষ্টি, বৃষ্টি, সৃষ্টি, ষষ্ঠ, কাষ্ঠ, এগুলো সব আমাদের যেহেতু ট অথবা ঠ এই দুইয়ের সাথে যুক্ত হবে, তাহলে আমরা দেখলাম ট অথবা ঠ এর সাথে কোনো স যুক্ত হলে তোমাকে মনে রাখতে হবে অবশ্যই সেটা কোন স হবে? মূর্ধন্য স হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো 4 নম্বর নিয়মটা কি বলছে? রস্যই কারান্ত এবং রস্যৌ কারান্ত উপসর্গের পর কতগুলো ধাতুতে কি হয়? দন্ত স এর পরিবর্তে মূর্ধন্য স ব্যবহৃত হয়। এখন আমরা নত্য বিধানের বেলায় কিন্তু তোমাদেরকে একটা নিয়ম বলছিলাম, প্র, পরা, পরি, নির, এই 4টা উপসর্গের পরে আমাদের কি হবে? মূর্ধন্য ন বসবে। তাহলে আমরা জানি কিন্তু উপসর্গ কোথায় বসে? উপসর্গ শব্দের আগে বসে। এখন যেই উপসর্গগুলার শেষে রস্যই আছে, যে উপসর্গগুলার শেষে রস্যও আছে, কারান্ত মানে অন্তে, এই রস্যকার, অন্তে রস্যইকার, তাহলে রস্যই কারান্ত এবং রস্যৌ কারান্ত উপসর্গের পরে যদি কোনো স বসে, তাহলে সেটা কোন স হবে? অবশ্যই সেটা মূর্ধন্য স হবে। যেমন দেখো পরিষদ, খেয়াল করো, তাহলে র এর সাথে কি আছে? রস্যই। পরি হচ্ছে আমাদের তৎসম শব্দের একটা
তৎসম সব ভাষার একটা উপসর্গ। কাজে আমরা তাহলে রয়ের সাথে কি পেয়ে গেলাম? রস্যই। তাহলে আমাদের নিয়মটা দেখো মিলে গেছে, রস্যই কারান্ত। তাহলে এটা রস্যই কারান্ত উপসর্গ। অবশ্যই এখন এইখানে কোন স বসছে? মূর্ধন্য স বসেছে। আবার দেখো অনুষ্ঠান, নয়ের সাথে কি? রস্য। আমাদের নিয়মটা কি ছিল? রস্য কারান্ত। তাহলে আমরা দেখলাম এই উপসর্গটা শেষে কি আছে? রস্য আছে। তাহলে এর শেষে আমাদের তাহলে রস্য কারান্ত উপসর্গের পরেও আমাদের কোন স হবে? মূর্ধন্য স হবে। অনুরূপভাবে দেখো বিষাদ, অভিষেক, প্রতিষ্ঠান, প্রতিষেধক, এরকম অনেক শব্দ আছে যেগুলাতে আমাদের যদি রস্যই কারান্ত অথবা রস্য কারান্ত হয়, সেক্ষেত্রে আমরা কোন স এর ব্যবহার করব? অবশ্যই মূর্ধন্য স এর ব্যবহার করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তারপরে দেখো আবার কি বলছে? সন্ধিতে বিসর্গযুক্ত, অর্থাৎ যে সকল সন্ধি বিসর্গযুক্ত, আমরা আরো করে বলতে পারি বিসর্গ সন্ধির বেলায় রস্যইকার অথবা রস্যৌকারের পরে, খেয়াল করে একটু, অবশ্যই বিসর্গ সন্ধি যদি সেটা রস্যইকার অথবা রস্যৌকারের পরে ক, ক, খ অথবা প, ফ, তাহলে চারটা বর্ণ কি কি? ক, খ অথবা প, ফ, এই চারটা বর্ণের যে কোনো একটা যদি থাকে, সেক্ষেত্রে আমাদের বিসর্গর স্থানে কি হবে? মূর্ধন্য স হবে। তাহলে তোমাকে শুধু মনে রাখতে হবে, যদি বিসর্গ সন্ধি হয় সেক্ষেত্রে রস্যই অথবা রস্যৌকার এরপরে যদি আমাদের ক, খ, প, ফ এই চারটা বর্ণের যে কোনো একটা বর্ণ যদি আসে, অবশ্যই আমরা বিসর্গর স্থলে কাকে বসাবো? মূর্ধন্য ষ বসাবো। যেমন দেখো এই যে বানান নিষ্ফল, তাহলে আমরা পেয়ে গেছি যে ফ, কাজে নিহ যোগ ফল, নিষ্ফল। বহিষ্কার, বহি যোগ কার, বহিষ্কার। আবার যদি বলতাম, যেমন আরেকটা আছে চতুষ্পদ, চতুঃ যোগ পদ, অনুরূপভাবে বলতে পারতাম আবিষ্কার। তাহলে আমাদের যদি দেখো যে বিসর্গ সন্ধিতে রস্যই বা রস্যৌকার এরপরে যদি ক, খ অথবা প, ফ থাকে, এর যে কোনো একটা থাকলেই আমাদের বিসর্গর স্থানে কি হবে? মূর্ধন্য ষ হবে। শিক্ষার্থীবৃন্দ আবার খেয়াল করো কি বলছে? সম্ভাষণ সূচক শব্দে, সম্ভাষণ সূচক শব্দে এ কারের পরেও কি হয়? মূর্ধন্য ষ ব্যবহৃত হয়। অর্থাৎ কাউকে সম্বোধন করে যে শব্দগুলি ব্যবহার করা হয় সেগুলি হচ্ছে আমাদের সম্ভাষণ সূচক শব্দ। যদি সেখানে এ কার থাকে, অবশ্যই এ কারের পরে মূর্ধন্য ষ বসবে। যেমন দেখো বন্ধু বর এসু, র এর সাথে কি আছে? এ কার, কাজে এ কারের পরে আমাদের কোন ষ হবে? মূর্ধন্য ষ হবে। যেমন কল্যাণী এসু, এখানে আমাদের অন্তস্থীয়র সাথে কি বসছে? এ কার, এই জন্য আমাদের এটা কি কোন ষ হয়েছে? মূর্ধন্য ষ হয়েছে। তাহলে তোমাকে মনে রাখতে হবে সম্ভাষণ সূচক শব্দে এ কারের পরে কোন ষ হবে? মূর্ধন্য ষ হবে। এতে গেল তোমার সত্য বিধানের নিয়মগুলো। এখন আমরা দেখি অনত্ব বিধানের মতো সত্য বিধানও কোন কোন জায়গায় প্রযোজ্য হবে না, অর্থাৎ মূর্ধন্য ষ হবে না। প্রথম নিয়মটা কি? তদ্ভব বা খাঁটি বাংলা শব্দে মূর্ধন্য ষ হয় না। আমরা কিন্তু আগেই বলেছি যে এই সত্য বিধান এবং নত্ব বিধান শুধুমাত্র তৎসম বা সংস্কৃত শব্দের বানানের জন্য প্রযোজ্য। কাজেই তোমার শব্দটা যদি তদ্ভব বা খাঁটি বাংলা শব্দ হয়, সেক্ষেত্রে কখনোই মূর্ধন্য ষ হবে না। কোন ষ হবে? দন্ত ষ হবে। যেমন দেখো মিনসে, এটা একটা খাঁটি বাংলা শব্দ, কাজে এখানে আমাদের কোন ষ হয়েছে? দন্ত ষ হয়েছে। আবার দেখো অ আ বর্ণে বিসর্গ থাকলে, অর্থাৎ যে বর্ণগুলার প্রথম অংশে অ অথবা সন্ধিযুক্ত শব্দের প্রথম অংশে অ অথবা আ থাকবে, ঠিক তারপরে যদি আমাদের ক, খ অথবা প, ফ থাকে, উপরের নিয়ম নিশ্চয়ই তোমাদের মনে আছে। সেইখানে আমরা বলেছিলাম কি? রস্যই বা রস্যৌকারের পরে যদি ক, খ, প, ফ থাকে তাহলে মূর্ধন্য ষ হবে। আর এইখানে এসে আমরা কি বললাম? অ অথবা আয়ের পরে যদি বিসর্গ থাকে, তারপরে যদি ক, খ অথবা প, ফ থাকে, সেক্ষেত্রে আমাদের মূর্ধন্য ষ হবে না। কি হবে? দন্ত ষ হবে। তাহলে দেখো যেমন মনস্কাম, কি হইতো সন্ধি বিচ্ছেদ করলে? মনঃ যোগ কাম, এই নয়ের সাথে উচ্চারণ হয়েছে কি? অ, কাজেই তাহলে মনস্কাম, নমস্কার, নমঃ যোগ কার, তাহলে অ অথবা আ যদি থাকে, ঠিক এরপরে বিসর্গর পরে যদি ক, খ, প, ফ থাকে, অবশ্যই সেটা কোন ষ হবে? দন্ত ষ হবে।
কোন শব্দে, অবশ্যই সেই শব্দগুলা সন্ধিজাত হতে হবে। তারপরে দেখো তৃতীয়টা কি বলছে, বিদেশি শব্দের বানানে দন্ত স বসে। বিদেশি শব্দের বানানে কোন স বসবে বা কোন স-এর ব্যবহার হবে? দন্ত স। তুমি কিন্তু বুদ্ধি করে মনে রাখতে পারো শিক্ষার্থীবৃন্দ, একমাত্র তৎসম বা সংস্কৃত শব্দের জন্যই কিন্তু নত্যবিধান এবং সত্যবিধান প্রযোজ্য। তাহলে খাঁটি বাংলা শব্দ বলি, তদ্ভব শব্দ বলি, বিদেশি শব্দ বলি, যে ভাষারই শব্দ আসুক না কেন, সেক্ষেত্রে কিন্তু আমাদের মূর্ধন্য ষ হবে না। সোজা একটা কথাই শুধু মনে রাখলে হবে, তৎসম শব্দ বাদে বাকি সকল শব্দেই কি হবে? দন্ত স হবে। যেমন স্টুডিও, এটা একটা ইংরেজি শব্দ, কাজেই দেখো ট এর সাথে আমরা কিন্তু একটা নিয়ম দেখাইছিলাম, ট ঠ এর সাথে যুক্ত হলে মূর্ধন্য ষ হবে। বাট যেহেতু এটা একটা ইংরেজি বিদেশি শব্দ, এই জন্য কিন্তু দেখো ট এর সাথে যুক্ত হওয়া সত্ত্বেও কিন্তু এটা মূর্ধন্য ষ হয়নি। কেন হলো না? কারণ এটা বিদেশি শব্দ। অনুরূপভাবে দেখো ফটোস্টেট, এটাও যেহেতু বিদেশি শব্দ, এই জন্য এখানে আমাদের কি যুক্ত হয়েছে? দন্ত স যুক্ত হয়েছে। তারপরে দেখো শিক্ষার্থীবৃন্দ, এখানে একটা কথা লিখেছি, সাত প্রত্যয় যুক্ত শব্দে দন্ত স বসে, অর্থাৎ এটা যদি তোমার তৎসম শব্দ হয়, কিন্তু শব্দটা যদি সাত প্রত্যয় যুক্ত হয়ে থাকে, এক্ষেত্রে আমাদের শব্দটা তৎসম শব্দ হওয়া সত্ত্বেও এখানে সত্য বিধান প্রযোজ্য হবে না। কোন স হবে? দন্ত স হবে। যেমন ধূলিস্বাদ, অগ্নিস্বাদ, ভূমিস্বাদ, এই সকল শব্দে তুমি সাত উচ্চারণ পেলেই তুমি মনে রাখবা এটা কোন স হবে? দন্ত স হবে। তারপরে দেখো শিক্ষার্থীবৃন্দ, সম্ভাষণ সূচক স্ত্রীবাচক শব্দে আকারের পরে মূর্ধন্য ষ হয় না। একটু খেয়াল কর, আমরা উপরে দেখিয়েছিলাম এ কারের পরে মূর্ধন্য ষ হয়, কিন্তু যদি আকার হয় সেক্ষেত্রে মূর্ধন্য ষ হবে না। দেখো মনে রাখা কিন্তু খুব সোজা, তুমি যদি একটু খেয়াল করে শোনো যে এ কারের পরে মূর্ধন্য ষ হবে, আকারের পরে মূর্ধন্য ষ হবে না। যেমন মাননীয় আশু, এই যে অন্তস্তীয়র সাথে আকার, তাই এটা মূর্ধন্য ষ না হয়ে দন্ত স হয়েছে। সুপ্রিয়া আশু, এই যে কল্যাণী আশু, খেয়াল করেছো শিক্ষার্থীবৃন্দ? আকারের পরে মূর্ধন্য ষ হবে না, দন্ত স হবে। আশা করি বুঝতে পেরেছো। এখন বাড়ির কাজ একটু খেয়াল করো, কি বলেছি? সত্য বিধানের নিয়মগুলি কি করবে? বাসায় আগে ভালো করে পড়াশোনা করবে, তারপরে সত্য বিধানের নিয়মগুলো লিখবে। তোমাদের সকলকে ধন্যবাদ। বাসায় থাকবে এবং যতটুকু সময় পাও মনোযোগ দিয়ে পড়াশোনা করবে, এবং ইউটিউবে যে ক্লাসগুলি দেওয়া হয় প্রত্যেকটা টিচারের ক্লাসগুলি কিন্তু মনোযোগ দিয়ে শুনবে, এটা আমার হচ্ছে অনুরোধ। কারণ যেহেতু স্কুল বন্ধ, স্কুল কবে খুলবে সেটা কিন্তু জানা নাই, কাজেই ঠিক মতো পড়াশোনা করো। ধন্যবাদ সবাইকে।